রং বেরং কথার গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পড়ে শোনাবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প স্বামী। আজ শেষ পর্ব। কিন্তু এমন পোড়া কপালি আমি যে ও মুখ দেখেও কথাটা বিশ্বাস করতে পারলুম না। বললুম, বাধা দাও, বেঁচে ফেলো, যা ইচ্ছে করো, তোমাদের গয়নার উপর আমার এতটুকু লোভ নেই বলে তক্ষুনি বাক্স খুলে আমার সমস্ত গহনা বিছানার উপর ছুঁড়ে ফেলে দিলুম। যে দুগাছি বালা মা দিয়েছিলেন সেই দুটি ছাড়া গা থেকে পর্যন্ত গয়না খুলে ফেলে দিল। তাতেও তৃপ্তি হলো না। বেনারসি কাপড় জামা প্রভৃতি যা কিছু এরা দিয়েছিলেন সমস্ত বার করে টান মেরে ফেলে দিল। স্বামী পাথরের মতো স্থির নির্বাক হয়ে বসে রইলেন। আমার ঘৃণায় বিতৃষ্ণায় সমস্ত মনটা এমনই বিষিয়ে উঠল যে এক ঘরের মধ্যে থাকাও অসহ্য হয়ে পড়ল। বেরিয়ে এসে অন্ধকার বারান্দায় একধারে আঁচল পেতে শুয়ে পড়লুম। মনে হলো দৌড়ের আড়াল থেকে কে যেন বেরিয়ে গেল। কান্নায় বুক ফেটে যেতে লাগলো। তবু প্রাণপণে মুখে কাপড় গুঁজে দিয়ে মান বাঁচালুম। কখন ঘুমিয়ে পড়েছিলুম জানি নে। উঠে দেখি ভোর হয়। ঘরে গিয়ে দেখি বিছানা খালি। দু একখানা ছাড়া প্রায় সমস্ত গয়না নিয়ে তিনি কখন বেরিয়ে গেছেন। সারাদিন তিনি বাড়ি এলেন না। রাত্রি 12টা বেজে গেল, তার দেখা নাই। তন্দ্রার মধ্যেও বোধ করি সজাগ ছিলুম। রাত্রি 2টোর পর বাগানের দিকেই সেই জানালাটার গায়ে খটখট শব্দ শুনি বুঝলুম এ নড়েন। কেমন করে যেন আমি নিশ্চয়ই জানতুম আজ রাত্রে সে আসবে। স্বামী ঘরে নেই, এ খবর মুক্ত দেবেই এবং এ সুযোগ সে কিছুতেই ছাড়বে না। কোথাও কাছাকাছি সে যে আছেই এ যেন আমি ভাবি অমঙ্গলের মতো অনুভব করতুম। নরেন এত নিঃসংশয় ছিল যে সে অনায়াসে বললে, দেরি করো না, যেমন আছো বেরিয়ে এসো, মুখ তো খিড়কি খুলে দাঁড়িয়ে আছে। বাগান পার হয়ে রাস্তা দিয়ে অনেকখানি অন্ধকারে এগিয়ে গিয়ে গাড়িতে গিয়ে বসলুম। মা বসুমতী। গাড়ি শুদ্ধ হতভাগীকে সেদিন গ্রাস করলো না কেন? কলকাতায় বউবাজারের একটা ছোট্ট বাসায় গিয়ে যখন উঠলুম তখন বেলা 8:30। আমাকে পৌঁছে দিয়েই নরেন তার নিজের বাসায় কিছুক্ষণের জন্য চলে গেল। দাসী উপরের ঘরে বিছানা পেতে রেখেছিল। টলতে টলতে গিয়ে শুয়ে পড়ল। আশ্চর্য যে কথা কখনো ভাবিনি, সমস্ত ভাবনা ছেয়ে তখন সেই কথাই আমার মনে পড়তে লাগলো। আমি 9 বছর বয়সে একবার জলে ডুবে যাই। অনেক যত্ন চেষ্টার পরে জ্ঞান হলে মায়ের হাত ধরে ঘরের বিছানায় গিয়ে শুয়ে পড়ি। মা শিয়রে বসে এক হাতে মাথায় হাত বুলিয়ে দিয়ে এক হাতে পাখায় বাতাস করেছিলেন। মায়ের মুখ আর তার সেই পাখা নিয়ে হাতড়ানাটা ছাড়া সংসারে আর যেন আমার কিছুই রইল না। দাসী এসে বললে, বৌমা, কলের জল চলে যাবে, উঠে চান করে নাও। স্নান করে এলুম। উড়ে বামুন ভাত দিয়ে গেল। মনে হয় কিছু খেয়েও ছিল, কিন্তু উঠতে না উঠতে সমস্ত বমি হয়ে গেল। তারপর হাত মুখ ধুয়ে নির্জীবের মতো বিছানায় এসে শুয়ে পড়বার মাত্রই বোধ করি ঘুমিয়ে পড়েছিল। স্বপ্ন দেখলুম স্বামীর সঙ্গে ঝগড়া করছি। তিনি তেমনি নীরবে বসে আছেন আর আমি গায়ের গয়না খুলে তার গায়ে ছুঁড়ে ফেলছি। কিন্তু গয়নাগুলো আর ফুরোয় না, আমার ছুঁড়ে ফেলাও থামে না। যত ফেলি ততই যেন কোথা থেকে গয়নায় সর্বাঙ্গ ভরে ওঠে। হঠাৎ হাতের ভারী অনন্তটা ছুঁড়ে ফেলতেই সেটা সজোরে গিয়ে তার কপালে লাগলো। সঙ্গে সঙ্গে তিনি চোখ বুজে শুয়ে পড়লেন আর সেই ফাটা কপাল থেকে রক্তের ধারা ফিনকি দিয়ে কড়িকাঠি গিয়ে ঠেকতে লাগলো। এমন করে কতক্ষণ যে কেটেছিল আর কতক্ষণ যে কাটতে পারত বলতে পারি নে। যখন ঘুম ভাঙল তখন চোখের জলে বালিশ বিছানা ভিজে গেছে। চোখ চেয়ে দেখি তখন অনেক বেলা আছে আর নরেন পাশে বসে আমাকে ঠেলা দিয়ে ঘুম ভাঙাচ্ছে। সে বললে, স্বপন দেখছিলে? ইস, এ হয়েছে কি, বলে কোচার খুঁট দিয়ে মুখ মুছিয়ে দিলে। স্বপন। এক মুহূর্তে মনটা যেন স্বস্তিতে ভরে গেল। চোখ রোগড়ে উঠে বসে দেখলুম সুমুখেই মস্ত একটা কাগজে মোড়া পার্সেল। ও কি? তোমার জামা কাপড় সব কিনে আনলুম। তুমি কিনতে গেলে কেন? নরেন একটু হেসে বললে, আমি ছাড়া আর কে কিনবে? এত কান্না আমি আর কখনো কাঁদিনি।
নরেন বললে, আচ্ছা পা ছেড়ে উঠে বস বোন, আমি দিব্যি করছি আমরা এক মায়ের পেটের ভাই বোন। তোকে যত ভালোই বাসি না কেন, তবু আমি আমার কাছ থেকে তোকে চিরকাল রক্ষে করব। চিরকাল? না না, তার পায়ের ওপর আমাকে তোমরা ফেলে দিয়ে চলে এসো নরেন দাদা। আমার অদৃষ্টে যা হবার তা হোক। কাল সমস্ত রাত্রে তাকে চোখে দেখিনি, আজ আবার সমস্ত রাত্রি দেখতে না পেলে যে আমি মরেই যাব ভাই। দাসী ঘরে প্রদীপ নিয়ে এলো। নরেন উঠে গিয়ে একটা মোড়ার উপর বসে বললে, মুক্তোর কাছে আমি সমস্ত শুনেছি, কিন্তু তাকে যদি এতই ভালোবাসতে কোনোদিনও একসঙ্গে তো। তাড়াতাড়ি বললুম, তুমি আমার বড় ভাই, এসব কথা আমাকে তুমি জিজ্ঞেস করো না। নরেন অনেকক্ষণ চুপ করে বসে থেকে বললে, আমি আজই তোমাকে তোমাদের বাগানের কাছে রেখে আসতে পারি, কিন্তু তিনি কি তোমাকে নেবেন? তখন গ্রামের মধ্যে তোমার কি দুর্গতি হবে বলো তো? বুকের ভেতরটা কে যেন দুহাতে পাকিয়ে মুচড়ে দিল, কিন্তু তক্ষুনি নিজেকে সামলে নিয়ে বললুম, ঘরে নেবেন না সে জানি, কিন্তু তিনি যে আমাকে মাপ করবেন তাতে কোনো সন্দেহ নেই। যত বড় অপরাধ হোক সত্যি সত্যি মাপ চাইলে তার না বলবার জো নেই, এই যে আমি তার মুখেই শুনেছি ভাই। আমাকে তুমি তার পায়ের তলায় রেখে এসো নরেন দাদা, ভগবান তোমাকে রাজেশ্বর করবেন, আমি কায়ে মনে বলছি। মনে করেছিলুম আর চোখের জল ফেলব না, কিন্তু কিছুতেই ধরে রাখতে পারলুম না, আবার ঝরঝর করে ঝরতে লাগলো। নরেন মিনিটখানেক চুপ করে থেকে বললে, শুধু তুমি কি সত্যি ভগবান মানো? আর চরম দুঃখে মুখ দিয়ে পরম সত্য বার হয়ে গেল। বললুম, মানি। তিনি আছেন বলেই তো এত করেও ফিরে যেতে চাইছি, নইলে এইখানে গলায় দড়ি দিয়ে মরতুম নরেন দাদা, ফিরে যাবার কথা মুখে আনতুম না। নরেন বললে, কিন্তু আমি তো মানি নে। তাড়াতাড়ি বলে উঠলুম, আমি বলছি আমার মতো তুমিও একদিন নিশ্চয় মানবে, সে তখন বোঝা যাবে। বলে নরেন গম্ভীর মুখে বসে রইল। মনে মনে কী যেন ভাবছে বুঝতে পেরে আমি ব্যাকুল হয়ে উঠলুম। আমার 1 মিনিট দেরি সইছিল না। বললুম, আমাকে কখন রেখে আসবে নরেন দাদা? নরেন মুখ তুলে ধীরে ধীরে বললে, সে কখনো তোমাকে নেবে না। সে চিন্তা কেন করছো ভাই? নিন না নিন সে তার ইচ্ছে, কিন্তু আমাকে তিনি ক্ষমা করবেন এ কথা নিশ্চয় বলতে পারি। ক্ষমা? না নিলে ক্ষমা করা না করা দুই সমান। তখন তুমি কোথায় যাবে বলো তো? সমস্ত পাড়ার মধ্যে কত বড় একটা বিশ্রী হইচই গণ্ডগোল পড়ে যাবে, একবার ভেবে দেখো দেখি। ভয়ে কাঁদো কাঁদো হয়ে বললুম, সে ভাবনা এতটুকু করো না নরেন দাদা, তখন তিনি আমার উপায় করে দেবেন। নরেন আবার কিছুক্ষণ চুপ করে থেকে বললে, তোমারই না হয় একটা উপায় করবেন, কিন্তু আমার তো করবেন না, তখন? এ কথার কী যে জবাব দেব ভেবে পেলুম না। বললুম, তাতেই বা তোমার ভয় কী? নরেন ম্লান মুখে জোর করে একটু হেসে বললেন, ভয়? এমন কিছু নয়, 5-7 বছরের জন্য জেল খাটতে হবে। শেষকালে এমন করে তুমি আমাকে ডোবাবে জানলে আমি এতে হাতই দিতুম না। মনের এতটুকু স্থিরতা নেই, এই কি ছেলে খেলা? আমি কেঁদে ফেলে বললুম, তবে আমার কি উপায় হবে ভাই? আমার সমস্ত অপরাধ তার পায়ে নিবেদন না করে তো আমি কিছুতে বাঁচব না। নরেন দাঁড়িয়ে উঠে বললে, শুধু নিজের কথাই ভাবছ, আমার বিপদ তো ভাবছ না। এখন সব দিক না বুঝে আমি কোনো কাজ করতে পারবো না। ও কি, বাসায় যাচ্ছ নাকি? রাগে দুঃখে হতাশ্বাসে আমি মাটিতে লুটিয়ে পড়ে মাথা কুটে কাঁদতে লাগলুম। তুমি সঙ্গে না যাও, এইখান থেকে আমার যাবার উপায় করে দাও, আমি একলা ফিরে যাব। আমি তার দিব্যি করে বলছি, আমি কারুর নাম করব না, কাউকে বিপদে জড়াবো না, সমস্ত শাস্তি একা আমি মাথা পেতে নেব। তোমার দুটি পায়ে পড়ি নরেন্দা, আমাকে আটকে রেখে আমার সর্বনাশ করো না। মুখ তুলে দেখি সে ঘরে নেই, পা টিপে টিপে বেরিয়ে গেছে। ছুটে গিয়ে সদর দরজায় দেখি তালা বন্ধ। উড়ে বামুন বললে, বাবু চাবি নিয়ে চলে গেছেন, কাল সকালে এসে খুলে দেবেন। ঘরে ফিরে এসে আরেকবার মাটির উপর লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বললুম, ভগবান, কখনো তোমাকে ডাকিনি,
আজ ডাকছি, তোমার এই একান্ত নিরুপায় মহাপাপিষ্ঠা সন্তানের গতি দাও। আমার সেটা কত প্রচণ্ড, তার শক্তি যে কত দুর্নিবার, আজ সে শুধু আমিই জানি। তবু 7 দিন কেটে গেল, কিন্তু কেমন করে যে কাটলো সেই ইতিহাস বলবার আমার সামর্থ্যও নেই, ধৈর্যও নেই। সে যাক। বিকেলবেলায় আমার ওপরের ঘরের জানলায় বসে নিচে গলির পানে তাকিয়েছিলুম। আপিসের ছুটি হয়ে গেছে। সারাদিনের খাটুনির পর বাবুরা বাড়িমুখো হনহন করে চলেছে। অধিকাংশই সামান্য গৃহস্থ। তাদের বাড়ির ছবি আমার চোখের উপর স্পষ্ট ফুটে উঠল। বাড়ির মেয়েদের মধ্যে এখন সবচেয়ে কারা বেশি ব্যস্ত, জলখাবার সাজাতে, চা তৈরি করতে সবচেয়ে কারা বেশি ছোটাছুটি করে বেড়াচ্ছে, সেটা মনে হতেই বুকের ভেতরটা থক করে উঠল। মনে পড়ল তিনিও সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রমের পর বাড়ি ফিরে এলেন। কোথায় কাপড়, কোথায় গামছা, কোথায় জল। ডাকাডাকির পর কেউ হয়তো সাড়াও দিল না। তারপরে হয়তো মেজ দেওরের খাবারের সঙ্গে তারও একটুখানি জলখাবারের জোগাড় মেজ বউ করে রেখেছে। না হয় ভুলেই গেছে। আমি তো আর নেই, ভুলতে ভয়ই বা কী। হয়তোবা শুধু এক গ্লাস জল চেয়ে চেয়ে ময়লা বিছানাটা কোচা দিয়ে একটু ঝেড়ে নিয়ে শুয়ে পড়বেন। তারপরে রাত দুপুরে 2টো শুকনো ঝরঝরে ভাত, একটু ভাতে পোড়া। ওবেলার একটুখানি ডাল হয়তো আছে বা নেই, হয়তো বা উঠে গেছে। সকালে দিয়ে থুয়ে দুধ একটু বাঁচে তো সে পরম ভাগ্য। নিরীহ ভালো মানুষ, কাউকে কড়া কথা বলতে পারেন না, কারো ওপর রাগ দেখাতে জানেন না। ওরে মহাপাতকী, এত বড় নিষ্ঠুর মহাপাপ তোর চেয়ে বেশি সংসারে কেউ কি কোনোদিনও করেছে? ইচ্ছে হলো এই লোহার গালদাতে মাথাটা ছেঁচে ফেলে সমস্ত ভাবনা চিন্তার এইখানে শেষ করে দিই। বোধ করি অনেকক্ষণ পর্যন্ত কোনো দিকে চোখ ছিল না। হঠাৎ কড়া নাড়ার শব্দে চমকে উঠে দেখি সদর দরজায় দাঁড়িয়ে নরেন আর মুক্ত। তাড়াতাড়ি চোখ মুছে ফেলে নিচের বিছানায় উঠে এসে বসলুম। সেই দিন থেকে নরেন আর আসেনি। আমার সমস্ত মন যে কোথায় পড়ে আছে সে নিঃসংশয়ে বুঝতে পেরেছিল বলে ভয়ে এদিকে মারাতো না। তার নিজের ধারণা জন্মেছিল বিপদে পড়লে স্বামীর বিরুদ্ধে আমি তার উপকারেই লাগব না। তাই তার ভয়ও যেমন হয়েছিল, রাগও তেমনই হয়েছিল। ঘরে ঢুকে আমার দিকে চেয়েই দুজনে একসঙ্গে চমকে উঠল। নরেন বললে, তোমার এত অসুখ করেছিল তো আমাকে খবর দাওনি কেন? তোমার বামুনটা তো আমার বাসা চেনে। ঝি দালানে ঝাড় দিচ্ছিল। সে খপ করে বলে বসল, অসুখ করবে কেন? শুধু জল খেয়ে থাকলে মানুষ রোগা হবে না বাবু? 2টি বেলা দেখছি ভাতের থালা যেমন বাড়া হয় তেমনই পড়ে থাকে, অর্ধেক দিন তো হাতও দেন না। শুনে দুজনেই স্তব্ধ হয়ে আমার পানে চেয়ে দাঁড়িয়ে রইল। সন্ধ্যার পর নরেন বাসায় চলে গেলে মুক্তকে নিচে টেনে নিয়ে বললুম, কেমন আছেন তিনি? মুক্ত কেঁদে ফেললে। বললে, অদৃষ্ট ছাড়া পথ নেই বৌমা, নইলে এমন স্বামীর ঘর করতে পেলে না। তুই তো ঘর করতে দিলি না মুক্ত। মুক্ত চোখ মুছে বললে, মনে হলে বুকের ভিতরটা যে কি করতে থাকে সে আর তোমাকে কি বলবো। বাবু ছাড়া আর সবাই জানে তুমি বাড়ি পোড়ার খবর পেয়ে রাত্রিরেই রাগারাগি করে বাপের বাড়ি চলে গেছো। তোমার শাশুড়িরও তার হুকুম নেওয়া হয়নি বলে রাগ করে তার সঙ্গে কথাবার্তাই বন্ধ করে দিয়েছে। মাগে কি বজ্জাত মা, কি বজ্জাত! যে কষ্টটা বাবুকে দিচ্ছে দেখলে পাষাণের দুঃখ হয়। সাধে কি আর তুমি ঝগড়া করতে বৌমা? ঝগড়া করা আমার চিরকালের জন্য ঘুচে গেল। বলতে গিয়ে সত্যি সত্যি যেন দম আটকে গেল। আজ মুক্তর কাছে শুনতে পেলুম আমাদের পোড়াবাড়ি আবার মেরামত হচ্ছে, তিনি টাকা দিয়েছেন। হয়তো সেই জন্যই আমার গয়নাগুলো হঠাৎ ভাড়া দেবার তার প্রয়োজন হয়েছিল। বললুম, বল মুক্ত, সব বল। যত রকমের বুক ফাটা খবর আছে সমস্ত আমাকে একটি একটি করে শোনা। এতটুকু দয়া তোরা আমাকে করিস নে। মুক্ত বললে, এ বাড়ির ঠিকানা তিনি জানেন। শিউরে উঠে বলল, কি করে? মাসখানেক আগে যখন এ বাড়ি তোমার জন্যই ভাড়া নেওয়া হয় তখন আমি জানতুম। তারপর একদিন নদীর ধারে নরেনবাবুর সঙ্গে আমাকে লুকিয়ে কথা কইতে তিনি নিজের চোখে দেখেছিলেন। তারপর
বামুনের পা ছুঁয়ে মিথ্যে বলতে পারলুম না বৌমা। চলে আসবার দিন এ বাসার ঠিকানা বলে ফেললুম। এলিয়ে মুক্তোর কোলের উপর চোখ বুজে শুয়ে পড়লুম। অনেকক্ষণ পরে মুক্তো বললে, বৌমা। কেন মুক্তো? যদি তিনি নিজে তোমাকে ফিরিয়ে নিতে এসে পড়েন? প্রাণপণ বলে উঠে বসে মুক্তোর মুখ চেপে ধরলুম। না মুক্তো, ও কথা তোকে আমি বলতে দেব না। আমার দুঃখ আমাকে সজ্ঞানে বইতে দে। পাগল করে দিয়ে আমার প্রায়শ্চিত্তের পথ তুই বন্ধ করে দিস নে। মুক্তো জোর করে তার মুখ ছাড়িয়ে নিয়ে বললে, আমাকেও তো প্রায়শ্চিত্ত করতে হবে বৌমা। টাকার সঙ্গে তো ওকে ওজন করে ঘরে তুলতে পারবো না। এই কথাটার জবাব দিলুম না। চোখ বুজে শুয়ে পড়লুম। মনে মনে বললুম, ওরে মুক্তো, পৃথিবী এখনও পৃথিবী আছে। আকাশ কুসুমের কথা কানেই শোনা যায়, তাকে ফুটতে কেউ আজও চোখে দেখেনি। ঘণ্টাখানেক পরে মুক্তো নিচে থেকে ভাত খেয়ে ফিরে এলো। তখন রাত্রি 10টা। ঘরে ঢুকেই বললে, মাথার আঁচলটা তুলে দাও বৌমা, বাবু আসছেন, বলেই বেরিয়ে গেল। আবার এত রাত্রে? তাড়াতাড়ি কাপড় ছেড়ে উঠে বসতেই দেখলুম দোরগোড়ায় দাঁড়িয়ে নরেন নয়, আমার স্বামী। বললেন, তোমাকে কিছুই বলতে হবে না, আমি জানি তুমি আমারই আছো, বাড়ি চলো। মনে মনে বললুম, ভগবান, এত যদি দিলে তবে আরও একটু দাও। ওই দুটি পায়ে মাথা রাখবার সময়টুকু পর্যন্ত আমাকে সচেতন রাখো।